নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ নিয়ে। কালকে মানে 2রা জানুয়ারি সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহনবাগান খেলতে নামছে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের এগেনস্টে। মোহনবাগানের অ্যাজ ইউজুয়াল লক্ষ্য হবে এই ম্যাচটা থেকেও 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিজেদের লিগ টেবিলের 1 নম্বর স্থানটা ঠিকঠাক জায়গায় রাখা, সেটাই মোহনবাগানের লক্ষ্য হবে। উল্টো দিকে হায়দ্রাবাদ এফসি তাদের লক্ষ্য থাকবে যা হোক করে পয়েন্ট নিয়ে যাওয়া, তারা ড্র করতে পারলেও খুশি হবে। হায়দ্রাবাদ এই মুহূর্তে খুব একটা ভালো জায়গাতে নেই, মোটামুটি ভালো ফুটবল খেলাই তাদের লক্ষ্য, এবং আইএসএল এর টপ 6ও যে তারা টার্গেট করছে আমার তো পার্সোনালি মনে হয় না। এবং তারা একটা সময় অবধি এই মরশুম আইএসএল খেলবে কি খেলবে না সেই নিয়েই সন্দেহ ছিল। তো সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য, ডেফিনেটলি মোহনবাগান এগিয়ে থেকে নামবে, বাট ম্যাচের দিন কিন্তু কোনো দলই ইজি হয় না, সেখানে কিন্তু চাপ তো থাকবে। দেখা যাক সেখানে মোহনবাগান কেমন খেলে, সেই ম্যাচটারই আমরা ম্যাচ প্রিভিউ করবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি ফার্স্টে আমরা হায়দ্রাবাদ দলকে নিয়ে কথা বলি, হায়দ্রাবাদ এখনো পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে, মাত্র 8টা পয়েন্ট সংগ্রহ করেছে, আছে 12 নম্বর স্থানে। মোহনবাগান 1 নম্বর স্থানে, 13 ম্যাচে 29 পয়েন্ট, যেখানে মোহনবাগান 9খানা ম্যাচ জিতেছে, হায়দ্রাবাদ মাত্র 2টো ম্যাচই জিততে পেরেছে। উল্টা হায়দ্রাবাদ 9খানা ম্যাচ হেরেছে, যেখানে মোহনবাগান 2টো হেরেছে, হায়দ্রাবাদ 2টো জিতেছে। মানে সম্পূর্ণ উল্টো পারফরমেন্স। মোহনবাগান যতটা ভালো খেলেছে, হায়দ্রাবাদ ততটা খারাপ খেলেছে। বাট খুব আমরা ক্রিটিসাইজ হয়তো দলটাকে করতে পারবো না, কারণ যেরকম পরিস্থিতি তাদের ছিল। তো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদ দলটা কিন্তু মোটামুটি একটা সেটেল হতে পেরেছে, বিদেশিরা সেটেলড হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হায়দ্রাবাদের কিন্তু বর্তমান সময়ে যে প্লেয়ারটা সব থেকে ভালো খেলছে বিদেশিদের মধ্যে, তার নামটা হচ্ছে এডমিলসন কোরিয়া। তাকে কিন্তু বাঁ দিকের উইং দিয়ে তাদের কোচ ইউজ করছে, এবং এই প্লেয়ারটাই কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আশিস রায়, তার উপর কিন্তু এটা একটা বড় দায়িত্ব থাকতে চলেছে। আশিস রায়কে কিন্তু বেশ পরিশ্রম করতে হচ্ছে এই মরশুমে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ টিমের ভালো ভালো লেফট উইঙ্গারদের এগেনস্টে তাকে খেলতে হচ্ছে। প্রথমে আলাদিন আজারে ছিল, পরে নোয়া সাদাউই ছিল, দেন লাস্ট ম্যাচেও কিন্তু সুলিজিচের এগেনস্টে খেলতে হয়েছে, এই ম্যাচে এডমিলসন কোরিয়া। তো বেশ কিছু ভালো ভালো লেফট উইঙ্গারদের এগেনস্টে কিন্তু আশিস রায়কে খেলতে হচ্ছে। আর এই বিদেশি লেফট উইঙ্গারদের এগেনস্টে আশিস ভালোই করেছে, শুধুমাত্র খারাপ করেছে হচ্ছে দেশি উইঙ্গার ব্রাইসনের এগেনস্টে এফসি গোয়া ম্যাচটায়। তো যাই হোক, সেখানে কিন্তু আবারও আশিস রায়, তার উপর একটা বড় দায়িত্ব থাকবে। তবে মোহনবাগান এই ম্যাচে ডান দিক দিয়ে মানভীরকে শুরু থেকে হয়তো মিস করতে পারে। মানভীর থাকলে আশিসকে কিন্তু অনেকটা হেল্প করে। মানভীরের কথাই পরে আসছি। বাকি যদি আমরা হায়দ্রাবাদ টিমটা নিয়ে কথা বলি, তাদের অবভিয়াসলি সাই গডার্ট নম্বর 10 রোলটায় সে একটু ক্রিয়েটিভ রোলটা প্লে করে। তার পেছন থেকে আলবা প্লেয়ারটাও ভালো, ব্রাজিলিয়ান, এবং তার সঙ্গে তাদের স্যাপিজ বলে যে প্লেয়ারটা আছে, তার হাইটটা খুব ভালো। স্যাপিজ এবং অ্যালেক্স সাজি মোটামুটি ভালো একটা ডিফেন্সিভ জুটি, এবং দুজনেই কিন্তু সেট পিসে ডেঞ্জারাস হতে পারে। স্যাপিজকে কিন্তু মার্ক করার দায়িত্বটা আলবার্তো রড্রিগেজের থাকবে। ইভেন যখন আলবার্তো রড্রিগেজ হেড করতে আসবে, সেই সময় তাকে মার্কিংয়ের দায়িত্বটাও হয়তো স্যাপিচের উপর থাকবে। তো এই দুই জায়ান্ট ফুটবলারদের কিন্তু আমরা ভালো লড়াই এই ম্যাচে দেখতে পেতে পারি, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাটেল কিন্তু হতে চলেছে। বাকি তো হায়দ্রাবাদ জোসেফ সানিকে দেখলাম আগের দিন ইউজ করছিল অ্যাজ এ নম্বর 9, তবে হায়দ্রাবাদের ডান দিকের উইংটাও কিন্তু ডেঞ্জারাস হতে পারে, কারণ এখন আব্দুল রাবি খেলছে অ্যাজ এ রাইট ব্যাক, আর চুঙ্গা মার খেলছে রাইট উইঙ্গার, এবং দুজনেই যথেষ্ট ট্যালেন্টেড, এবং দুজন দুটো উইংয়ে খেললে অনেক প্রবলেম ক্রিয়েট করতো। এখন দুজনেই একই উইংয়ে আছে, যেহেতু এডমিলসন কোরিয়া বাঁ দিকের উইং দিয়ে খেলছে, ফলে সেটা কিন্তু মোহনবাগানের ওই দিকটায় নজর রাখতে হবে। সুভাশিস বোস ভীষণ সতর্ক থাকতে হবে, কারণ দুটো প্লেয়ারেরই কিন্তু স্কিল সেট খুব ভালো, গতি খুব ভালো। ইয়ং প্লেয়ার চুঙ্গা মার এবং তার সঙ্গে আব্দুল রাবি, গতিতে কিন্তু একটু সমস্যা হতে পারে, এবং প্রথম লেগের ম্যাচটাতেও কিন্তু সুভাশিসকে বারবার আব্দুল রাবি সমস্যায় ফেলেছিল। তবে হ্যাঁ, লিস্টন কিন্তু ওদিক দিয়ে আবার স্পেস পেতে পারে, কারণ আব্দুল রাবি ডিফেন্সিভলি হয়তো অতটাও এফেক্টিভ নাও হতে পারে, লিস্টনের জন্য স্পেস ক্রিয়েট হতে পারে ওই দিক দিয়ে। তো দুটো উইংয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসি শক্তিশালী। বাকি ডিফেন্সে অবশ্যই স্যাপিজ এবং তার সঙ্গে অ্যালেক্স সাজি আছে, তবে তারপরেও তারা বেশ কিছু ম্যাচে কিন্তু ভালো রকম গোল কনসিড করেছে। তো দুই সাইড ব্যাক যদি মোহনবাগানের সতর্ক থাকে, ডিফেন্সিভলি হয়তো মোহনবাগান অনেক স্ট্রং থাকতে পারবে। বাকি যদি আমরা মোহনবাগানের কথাই আসি, তো মোহনবাগানের জন্য আক্রমণ ভাগে কিন্তু আবারও লিস্টন কোলাসের উপর একটা বড় দায়িত্ব থাকবে। হায়দ্রাবাদের হয়তো একটুখানি দুর্বল জায়গা যেটা হতে পারে সেখান দিয়ে আক্রমণ করার। বাকি কিন্তু ডেফিনেটলি জেমি ম্যাকলারেন, তার কাছেও সুযোগ আসবে। ম্যাকলারেন বনাম অ্যালেক্স সাজি, সেটা হয়তো একটা লড়াই হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে জেসন কামিংস হয়তো স্টার্ট করবে, এবং কামিংসের রোলটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচেও হতে পারে। তবে কামিংস কোন রোলে স্টার্ট করবে সেটা দেখতে হবে, যে ডবল স্ট্রাইকারে গিয়ে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলছে নাকি রাইট উইঙ্গার হিসেবে খেলছে, সেই দিকে নজর থাকবে। কারণ হচ্ছে মনভীর সিং কিন্তু এই ম্যাচে শুরু থেকে খেলবে না। মনভীর সিং এর বিয়ে হয়েছে, এবং আমি শুনেছিলাম যে আজকে মনভীর টিমের সঙ্গে যোগ দেবে, ভেবেছিলাম আজকে হয়তো প্র্যাকটিস করবে, বাট আজকেই যোগ দিচ্ছে, কিন্তু প্র্যাকটিস করেনি আজকে টিমের সঙ্গে। এবার দেখো, বিয়ে হয়েছে, একটু পার্সোনাল টাইম তো সেও ডিজার্ভ করে। তবে মনভীর সিং খুব সম্ভবত আজকে কলকাতায় আসছে, বা তোমরা যখন ভিডিও দেখছো ততক্ষণে চলেও আসতে পারে। তবে মলিনা যেটা বলছে, মনভীর কিন্তু যেহেতু খেলার মধ্যেই ছিল, মনভীর তো ইনজুরি থেকে ফিরছে না, খেলার মধ্যেই ছিল,
কয়েকটা দিন প্র্যাকটিস করেনি, সেখানে মানভীরকে তিনি বেঞ্চে রাখবেন, দরকার পড়লে অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করবেন। প্র্যাকটিস যেহেতু করেনি, টিমের ট্যাকটিক্যাল যে ভাবনা চিন্তা, যে ট্যাকটিক্সে টিম খেলবে সেটার সঙ্গে মানভীর পরিচিত থাকবে না, সেই কারণে তাকে হয়তো শুরু থেকে ইউজ করবে না, বাট দরকার পড়লে অ্যাজ এ সাবস্টিটিউট কিন্তু মানভীরকে ইউজ করা হবে, সেই কারণে মানভীর বেঞ্চে থাকতে পারে, এই সংকেত কিন্তু জোসে মলিনা দিয়েছে। বাকি প্লেয়ারদের ব্যাপারে কথা বলতে গিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে মলিনা বলেছে হ্যাঁ সে ফিরছে, স্কোয়াডে ফিরছে, যদিও এখনো 100% হয়তো নয় গ্রেগ স্টুয়ার্ট, বাট কালকের ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকছে। তো আমরা আশা করতে পারি স্টুয়ার্টও বেঞ্চেই থাকবে, দরকার পড়লে ইউজ হবে, যেরকমটা আমরা যখন প্লেইং 11 বানিয়েছিলাম সেই সময় আলোচনা করেছিলাম। বাকি কিন্তু আসিক কুরুনিয়ান আর দিমিত্রি পেত্রাতোস এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, তারা রিহ্যাব করছে সেটাও মলিনা জানিয়েছে। বাকি তো তোমার আপুইয়ার 4টে হলুদ কার্ড আছে, সেই কারণে সেও অ্যাভেলেবেল নেই, সেও কিন্তু এখনও রিহ্যাবই করছে, তারও একটা হালকা ইঞ্জুরি, কিন্তু না হালকা নয়, যেভাবে লুকা ম্যাচ সেন গেছিল হয়তো বেশিই লেগেছে, বাট আশা করা যাচ্ছে পরের ম্যাচের আগে ফিট হয়ে যাবে। তো সেখানে এবার মোহনবাগানের সামনে কি অপশান পড়ে থাকছে, যেখানে মানভীর সিং নেই। মানভীর থাকলে ফ্ল্যাট 4-4-2-তে গিয়ে কিন্তু কামিন্সকে একটুখানি উইথড্রল রোলে ইউজ করে, একটু নম্বর 10 টাইপের রোলে ইউজ করে ভালো খেলা যেত, যেটা আগের দিন মোহনবাগান ট্রাই করেছিল। বাট মানভীর না থাকাতে সেটা হয়তো আইডিয়াল চয়েস হবে না। সেখানে দুটো অপশান আছে, একটা যদি প্রপার 4-4-2 মোহনবাগান খেলতে যায়, সেখানে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন আগের দিন যেভাবে আর কি 30 মিনিটের পর ইউজ হয়েছিল, ওই টাইপই দুজনকে ইউজ করে সাহালকে অ্যাজ এ রাইট উইঙ্গার ইউজ করা যেতে পারে। সাহাল কেরিয়ারে রাইট উইঙ্গার খেলেছে কেরালাতে থাকার সময়, এটা একটা অপশান হতে পারে। অথবা প্রপার 4-3-3 টাইপ ফরমেশনে কিন্তু মোহনবাগান কোচ যেতে পারে, যেখানে কিন্তু ডিফেন্স লাইন তো সেমই থাকবে, গোলে বিশাল কাইদ, দুটো সাইড ব্যাক হচ্ছে শুভাশিস বোস, আশিস রাই, টম এবং আলবার্তো ডিফেন্সের সেন্টার ব্যাক, এবং দেন তোমার ধরো অভিষেক সূর্যবংশী অথবা দীপক তাঙ্গড়ি ডিফেন্সের সামনে শিল্ডের কাজটা করবে, তার সঙ্গে দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার সাহাল এবং অনুরোধ থাপা। সাহালকে কিছুটা আমরা নম্বর 10 রোলে, অনুরোধ থাপাকে কিছুটা আমরা নম্বর 8 রোলে দেখতে পেতে পারি সেক্ষেত্রে। আর তখন আপফ্রন্টে কিন্তু যে তিনজনকে ইউজ করতে পারে, ম্যাকলারেন, লিস্টন এবং তার সঙ্গে তোমার জেসন কামিংস, যেখানে ম্যাকলারেন অ্যাজ এ প্রপার নম্বর 9, লিস্টনকে বাঁ দিকের উইং দিয়ে, কামিংসকে ডান দিকের উইং দিয়ে কিন্তু ইউজ করা যেতে পারে। যেহেতু কামিংসের বাঁপাটা খুব ভালো, সেখানে কামিংস কিন্তু ডান দিকের উইং দিয়ে যথেষ্ট এফেক্টিভ হতে পারে এবং ম্যাকলারেনের সঙ্গে ভালো কম্বিনেশন করতে পারে, ম্যাকলারেনকে ভালো বলও বাড়াতে পারে, সেটাও কিন্তু একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি হতে পারে। এবং যেহেতু মনোজ মোহাম্মদ খেলবে, যদিও আগের দিন সে ইস্ট বেঙ্গলের এগেনস্টে লাস্ট মুহূর্তে গোল করে দলকে ড্র করিয়ে হয়তো ভালো রকম কনফিডেন্ট থাকবে, বাট কামিংসের কাছে কিন্তু স্পেস থাকবে ওই দিক দিয়ে ইউজ করার মতো। তো কামিংসকে অ্যাজ এ রাইট উইঙ্গার ইউজ করিয়েও কিন্তু আর কি স্পেস খুলতে পারে, সেটাও একটা ভালো স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে এবং কামিংস এফেক্টিভও হতে পারে। তো দুটো অপশান থাকছে মোহনবাগানের কাছে, দুরকম প্লেইং 11 নিয়ে যাবার অপশান থাকছে। বাকি জেসন কামিংস কিন্তু রীতিমতো সেট পিসগুলোতেও এফেক্টিভ হতে পারে, সেটা আমরা দেখেছি যে বাঁ পায়ে কিন্তু পিন পয়েন্ট ডেলিভারি আগের দিন জেসন কামিংস রাখছিল। কামিংসের বাঁ পাটা সত্যি ভালো এবং সেট পিসের দায়িত্বটা তাকে নেওয়াই ভালো। ফ্রিকিক সামনে পেলে সেটা লিস্টন না মারতে যাওয়াই ভালো, কারণ লিস্টন ভালো ফ্রিকিক আগে মেরেওছে, বাট লিস্টনের বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটে থাকে না। কামিংস সেখানে একটা ঠিকঠাক জায়গায় রাখছে, দেখলাম আগের দিন ভালো ফ্রিকিক নিচ্ছিল অ্যাকচুয়ালি। তো গ্রেগ স্টুয়ার্ট না থাকলে কামিংস কিন্তু ভালো ফ্রিকিক নেবে, বা পরের দিকে যদি স্টুয়ার্ট আসে তো স্টুয়ার্ট সেই দায়িত্বটা নিয়েই নেবে। তো সেখানে কামিংস যখন ফ্রিকিকগুলো রাখবে, সেই সময় টম আলড্রেড, সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ বা জেমি ম্যাকলারেনের মতো প্লেয়াররা যখন সেট পিসগুলোতে অ্যাটাক করবে, সেটাও কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হবে। কারণ হ্যাঁ, অবভিয়াসলি তোমার হায়দ্রাবাদের কাছে বিশাল বড় হাইটের স্যাপিচ আছে, বা অ্যালেক্স হ্যাজিও তোমার হাওয়াতে ভালো, আলবাও আছে, তবে বাকি যে খুব মানে ভালো কারোর হাইট আছে প্লেয়ারদের সেরকম কিন্তু না। সেখানে কিন্তু মোহনবাগানের কাছে বেশ লম্বা লম্বা হাইটের প্লেয়ার আছে। মানভীর যদিও থাকছে না, মানে মানভীর হয়তো শুরু করবে না সেটা ধরে নিয়ে আমরা বলছি, তবে তারপরেও কিন্তু সুভাশিস, আলবার্তো, টম, ম্যাকলারেন, ইভেন যদি দীপক তাঙ্গড়ি স্টার্ট করে, দীপক তাঙ্গড়ি হাইটটা কিন্তু মোহনবাগান অপোনেন্ট বক্সে পাবে, সেটাকে কিন্তু মোহনবাগান কাজে লাগাতে পারে। বাকি বেশিরভাগ টিম কিন্তু মোহনবাগানের উইং প্লে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সেটা হলে তখন পরবর্তীকালে গিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নামানো ছাড়া অপশন থাকবে না। বাট হায়দ্রাবাদের জন্য একটু হয়তো চাপ হতে পারে মোহনবাগানের উইং প্লে অফ করা, তবে ডান দিকের উইংয়ে মানভীর না থাকাতে সেখানে সাহাল খেলুক, বা যদি কামিংসকে খেলায় হয়তো বেটার অপশন হবে, তবে সাহাল খেললে কতটা সেই দিক দিয়ে সে এফেক্টিভ হতে পারবে সেই দিকে নজর থাকবে। সাহাল খেললে হয়তো আমরা বেশিরভাগ সময় আশিস রায়কে তোমার ওভারল্যাপ করতে দেখতে পেতে পারি। সাহাল হয়তো সেক্ষেত্রে বল কিছুটা হোল্ড করবে, আশিস রায় ওভারল্যাপে যাবে, তবে আবার উল্টো দিকে তোমার এডমিলসন কোরিয়ার কিছুটা ডেঞ্জারও থাকবে। তো সেখানে আশিস রায়কে কতটা স্বাধীনতা ওই দিক দিয়ে আর কি কোচ মলিনা দেবে, সেই দিকেও কিন্তু এই ম্যাচে নজর থাকবে। তো সেখানে সাহালও কিন্তু মোহনবাগানের জন্য এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে, এবং যেহেতু আপুইয়া নেই সেখানে কিন্তু থাপার রোলটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো এই প্লেয়ারগুলোর দিকেই মেনলি মোহনবাগানের হয়ে এই ম্যাচে নজর থাকবে। সেখানে সাহাল, থাপা, লিস্টন, কামিংস, ম্যাকলারেন, আলবার্তো, তারা কিন্তু এই ম্যাচের গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে, এবং অবশ্যই কিন্তু সুভাশিস বোস এবং আশিস রাই তাদেরকে কিন্তু ভালো ডিফেন্স করতে হবে। তো একটা ভালো ম্যাচ হবে। হায়দ্রাবাদ দল হয়তো খুব একটা ভালো না করতে পারলেও
লড়াই কিন্তু দিতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতা আছে। এবং মোহনবাগান এগিয়ে থেকে নামলেও মাঠে ভালো খেলতে হবে। যদি ওভার কনফিডেন্ট হয়ে নামে খারাপ দিন আসতেই পারে, বাট যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে সেখানে অসুবিধা নেই, ইজিলি জিততে পারবে বলেই মনে হয় সেখানে। তো দেখা যাক কালকে মোহনবাগানের পারফরমেন্স মাঠে কীরকম থাকে, মলিনার স্ট্র্যাটেজি কীরকম থাকে, সব দিকেই নজর থাকবে। বাকি তোমরা কারা কালকে খেলা দেখতে যাচ্ছ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের মতে মোহনবাগানের জন্য এই ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা হতে পারে এবং মোহনবাগানের আইডিয়াল প্লেইং 11 কি হতে পারে সেটাও কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।